সমাজসেবা অধিদপ্তর যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওতে আমরা 35টা এমসিকিউ নিয়েছি, যেগুলো সমাজসেবা অধিদপ্তর রিলেটেড। এখান থেকে আপনি যে পোস্টে পরীক্ষা দেন 1 থেকে 2 মার্ক প্রতি বছরই আসে, তার প্রমাণ আমি দিই। এটা দেখেন, সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার 2018 সালে আসছে, এইটাও 2018 সালে আসছে, এটা 2016 সালে, এইভাবে কিন্তু আসছে। তো আমরা প্রতিটা প্রশ্ন যদি আপনি জেনে যদি পরীক্ষা দিতে চান, আমি মনে হয় যে আপনি অন্যের চেয়ে 2 থেকে 3 মার্ক এগিয়ে থাকবেন। এটা দেখেন, প্রথমে আছে 1 নম্বর প্রশ্ন, বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? এটা উত্তর হবে মার্চ মাসের 3য় মঙ্গলবার। বাংলাদেশে কোন তারিখে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়? বাংলাদেশের 2 জানুয়ারি। এখন আপনারা যদি এই টাইপের ভিডিও পেতে চান, আমাদের এই যে বইটা আছে আপনাকে যদি দেখাই, এই সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী স্বশাসন বই থেকে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা রেগুলার এইভাবে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে যাব। আবারও বলতেছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিয়মিত এই টাইপের এই বই থেকে আমরা আপনাদেরকে সাজেশন আকারে ভিডিওগুলো দিয়ে যাব। এরপরে দেখেন, যে প্রশ্নগুলো আসছে আমরা কিন্তু সেগুলোর উপরেই গুরুত্ব দিচ্ছি। দেখেন, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এটা হচ্ছে 3 ডিসেম্বর। এগুলো দেখেন যে আমাদের কিন্তু বইয়ের মধ্যে কিন্তু প্রশ্ন মানে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, আপনি পড়লেই কিন্তু মনে থাকবে। এরপরের প্রশ্নটা দেখেন, বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তরের কোন কার্যক্রমের আওতাধীন? এটা হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী। আপনি চাইলে ব্যাখ্যাটাও পড়তে পারেন। তারপরে বলছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় কত তারিখে, কখন? এটা কিন্তু দেখেন 2018 সালে আসছে, আগেরটাও 2018 সালে, 20 জানুয়ারি 1972। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যারা সমাজ কল্যাণ মানে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা দিবেন তাদের জন্য। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নাম কি? দেখেন, এটা কিন্তু এক এক সময় চেঞ্জ হয়, তবে বর্তমান সরকারি তথ্য অনুযায়ী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন, আর মন্ত্রী হলেন ডক্টর AZM জাহিদ হোসেন। তো এইটা যেহেতু আপডেট তথ্য, আপনারা একটু নেটে সার্চ দিয়ে মিলিয়ে নেবেন, তবে মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আসছে। তারপর আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন, 7 নম্বরটা, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় কখন? 2000 সালে। এই যে এখানে ব্যাখ্যা আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে প্রণীত হয়। আইনটিতে নারী ও শিশুর বিরুদ্ধে গুরুতর অপরাধের শাস্তি নির্ধারণ করা হয়েছে। এরপর আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে। দেখেন 8 নম্বর প্রশ্নটা দেখেন, যে সমাজসেবা অধিদপ্তরের ইংরেজি নাম কোনটি? ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, মানে DSS। এটা হচ্ছে সংক্ষিপ্ত। এই যে পরেরটাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সমাজসেবা অধিদপ্তরের সংক্ষিপ্ত রূপ কোনটি? তার মানে DSS। আর এটার ফুল মিনিং কি? ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস। এরপরে দেখেন 10 নম্বর যে প্রশ্নটা, যে সমাজসেবা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? এটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। এটা কিন্তু লার্নিং স্কুল পাবলিকেশনের শর্ট সাজেশন যে ইউনিয়ন সমাজকর্মী শর্ট সাজেশন বই থেকে নেওয়া হয়েছে। এরপরের প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি, দেখেন 11 নম্বর, বাংলাদেশের সরকারি সমাজ কল্যাণ কার্যক্রমের সূচনা হয় কত সালে? বাংলাদেশে সরকারি সমাজ কল্যাণ কার্যক্রমের সূচনা হয় 1955 সালে। এরপরে সমাজ কল্যাণ পরিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? সমাজ কল্যাণ পরিদপ্তর 1961 সালে। এগুলো কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। এরপর বলছে সমাজসেবা অধিদপ্তরের অভিলক্ষের মূল বিষয় কোনটি? এটা হচ্ছে জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন। তার মানে সমাজসেবা অধিদপ্তরের অভিলক্ষের মূল বিষয় কোনটি? জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন। তারপরে পল্লী সমাজ সেবা কার্যক্রমের সংক্ষিপ্ত রূপ, পল্লী সমাজ সেবা কার্যক্রমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে RSS। পল্লী সমাজ সেবা কার্যক্রম শুরু হয় কত সালে? 1974 সালে। দেখেন, এগুলো কিন্তু আপনার জানা থাকতে হবে। এরপর 1977 সালে পল্লী সমাজ সেবা কার্যক্রম আরও কতটি থানায় সম্প্রসারিত হয়? 1977 সালে 21টি। বাংলাদেশের সর্বপ্রথম সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সূচনা হয় কোন কর্মসূচির মাধ্যমে? পল্লী সমাজ সেবা কার্যক্রম। এগুলো কিন্তু আসার মতো প্রশ্ন, আবার বলতেছি। এরপরে দেখেন, পল্লী সমাজ সেবা কার্যক্রম প্রধানত কোন জনগোষ্ঠীর জন্য পরিচালিত হয়? দেখেন, পল্লী অঞ্চলের দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য। এরপর আমাদের আরও প্রশ্ন কিন্তু, এরপরে দেখেন, পল্লী সমাজ সেবা কার্যক্রমের প্রধান উদ্দেশ্য কোনটি? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়ন।
এরপরে পল্লী সমাজসেবা কার্যক্রমে দরিদ্র জনগোষ্ঠীকে কীভাবে সংগঠিত করা হয়? বিভিন্ন কর্ম দলে। পল্লী সমাজসেবা কার্যক্রমে ক্ষুদ্র পুঁজি প্রধানত কোন কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়? মানে ক্ষুদ্র পুঁজি প্রধানত কোন কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়? এটা হচ্ছে উৎপাদনমূলক ও আয়বর্ধক কাজে। বয়স্ক ভাতা কর্মসূচি চালু হয় কোন অর্থ বছর? এটা কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। এটা 1997-98। বয়স্ক ভাতা কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি? এটাও কিন্তু আসে। প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধি। এটা আসলেও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরেও হচ্ছে বয়স্ক ভাতা মূলত কোন জনগোষ্ঠীর জন্য? দেখেন, দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম প্রবীণদের জন্য, যাদের উপার্জন একদম কম তাদের জন্যই কিন্তু। এরপরে নিচের কোনটি সমাজসেবা অধিদপ্তরের একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি? নিচের কোনটি সমাজসেবা অধিদপ্তরের একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি? এটা হচ্ছে বয়স্ক ভাতা। 27 নম্বর প্রশ্ন দেখেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তর কোন সহায়তা দিয়ে থাকে? এটা হচ্ছে শিক্ষা উপবৃত্তি। কাদের জন্য? প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। এরপরে দেখেন, শহরে সমাজসেবা কার্যক্রমের সংক্ষিপ্ত রূপ কি? শহর সমাজসেবা কার্যক্রমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউসিডি। শহর সমাজসেবা কার্যক্রমের ক্ষুদ্র ঋণ কর্মসূচি কোন অর্থবছর থেকে পরিচালিত হচ্ছে? 1980-81 সাল থেকে। শহর সমাজসেবা কার্যক্রম প্রধানত কাদের আর্থসামাজিক উন্নয়নে পরিচালিত হয়? শহরের দরিদ্র জনগোষ্ঠীদের জন্য। এটা আমরা সবাই মোটামুটি জানি। 31 নম্বর, সমাজসেবা অধিদপ্তরের পুনর্বাসন কার্যক্রমের নিচের কারা অন্তর্ভুক্ত হতে পারে? কি বলছে? সমাজসেবা অধিদপ্তরের পুনর্বাসন কার্যক্রমে নিচের কারা অন্তর্ভুক্ত হতে পারে? এই যে দগ্ধ, আহত ও প্রতিবন্ধী ব্যক্তি, এগুলো কিন্তু আপনার জানা থাকতে হবে। আপনি যদি সমাজসেবা অধিদপ্তরের যে কোনো পোস্টের পরীক্ষা দিতে চান, এগুলো আপনার জানা থাকতে হবে। এরপরে বলছে যে দগ্ধ, আহত ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম কী ধরনের আর্থিক সহায়তা রয়েছে? এটা হচ্ছে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ তাদেরকে প্রদান করা হয়। ইউনিয়ন সমাজকর্মী প্রধানত কোন পর্যায়ে কাজ করেন? যারা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আবার এটাও জানা দরকার যে ইউনিয়ন সমাজকর্মী হব আমরা কোন কাজ করব? ইউনিয়ন গ্রাম পর্যায়ে এরা কাজ করবে মূলত। তারপরে ইউনিয়ন সমাজকর্মী সাধারণত কোন কার্যালয়ের অধীনে মাঠ পর্যায়ে কাজ করেন? ইউনিয়ন সমাজকর্মী যারা হবেন তারা মূলত মাঠ পর্যায়ে কাজ করবেন। এরা বলছে কোন কার্যালয়ের অধীনে? এটা হচ্ছে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে। লাস্ট যে প্রশ্নটা আমাদের আছে, ভাতা কর্মসূচিতে ইউনিয়ন সমাজকর্মীর উপযুক্ত ভূমিকা কোনটি? উপকারভোগীর তথ্য সংগ্রহ ও যাচাইয়ের সহায়তা। দেখেন যে এখানে 35টা প্রশ্ন আপনাদের আলোচনা করলাম। আপনাদের যদি ভালো লাগে, আমরা আবারও বলতেছি, এই বই থেকে পরবর্তী তথ্যগুলো আমরা আলোচনা করব। আর এই বইটা আপনি চাইলে যদি ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার্থী হয়ে থাকেন বা আপনার অফিস সহায়ক পদের পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখেন বিগত সালের প্রশ্ন, সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী, সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী, এটা 22 সালের, এটা 16 সালের। তারপরে ফিল্ড সুপারভাইজার যারা পরীক্ষা দেবে তাদের জন্য কাজে লাগবে, অফিস সহায়ক পদে যারা পরীক্ষা দেবেন এখানে কিন্তু সাজেশনও কিন্তু দেওয়া আছে। আপনি চাইলে এই বইটা বিভিন্ন লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারেন অথবা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ হেল্প পাবেন এই বইটা থেকেই। ধন্যবাদ সবাইকে।